চলো পূজা, মেয়েটার ঘরটা একবার দেখে আসি। ওকে স্যার। তুমি ওখানে কিছু পেলে পূজা? স্যার, একটা চিরকুট পেয়েছি। পড়ো। মনে হচ্ছে সুইসাইড নোট। আমার ব্যক্তিগত কিছু সমস্যার কারণে এই পৃথিবীতে বেঁচে থাকার ইচ্ছে হারিয়েছি, তাই আমি মৃত্যুকেই বেছে নিলাম। ইতি সুমি। বুঝলাম। পূজা, একটা ডায়েরি পেয়েছি। ডায়েরির প্রথম পাতায় লেখা আছে, আমার জীবন মৃত্যুর পথে। ডায়েরিটা পড়ে আমাকে জানিও। ওকে স্যার। সরি সরি সরি, আপনার লাগেনি তো? কি ব্যাপার বলো তো বাবা? কি ব্যাপার? সেটাই তো জিজ্ঞাসা করছি, কি ব্যাপার। আমি মাঝে মাঝেই দেখি তুমি আমার পেছন পেছন সাইকেল নিয়ে আসো, তা কারণটা কি শুনি? না মানে সেই রকম কোনো ব্যাপার না। মানে ওই মানেটাই তো জিজ্ঞেস করছি। কাকিকে খুব পছন্দ বুঝি? মানে সেই রকম কোনো ব্যাপার না। মাঝে মাঝে দেখি আপনি ওই ভারী ব্যাগটা টানতে টানতে নিয়ে যান। ও, তাই কাকির প্রতি খুব কষ্ট হয়েছে। ওই আর কি। কি আর করব বলো, একা বিধবা মেয়ে মানুষ, সব কাজ নিজের একার হাতেই করতে হয়। আমার আপন বলতে আর কেউ নেই গো। আপনি যদি বলেন তাহলে সাইকেলে করে আপনাকে পৌঁছে দিতে পারি। কথাটা তুমি মন্দ বলনি। হেঁটে হেঁটে সত্যি আমার কোমরটা না খুব ব্যথা হয়ে গেছে। আচ্ছা, বসাবে কোথায়? আর দেখো, আমি কিন্তু তোমার ওই কেরিয়ারে বসতে পারবো না। আরে না না, আপনি সামনে বসুন। ওখানে কি আমি বসতে পারবো? বয়স হয়েছে। না না, পারবেন না কেন? একটু চেষ্টা করুন, ঠিক পারবেন। ব্যাগটা কোথায় রাখবো? আরে দিন, সাইকেলের হ্যান্ডেলে ঢুকিয়ে দিচ্ছি। এবার বসে পড়ুন। আরে বাবা বসুন। হ্যাঁ। এবার চলো। ব্যাস ব্যাস, আস্তে। সরি, আপনার লাগেনি তো? আরে সরি বলার কি আছে, এরকমটা মাঝে মধ্যে হয়। শোনো, তোমার সাইকেলে চড়ে কিন্তু আজ আমার খুব ভালো লেগেছে। আসলে অনেকদিন পর চললাম তো। আপনি যদি বলেন তাহলে রোজ আপনাকে বাজার থেকে সাইকেলে করে আপনার বাড়িতে পৌঁছে দিয়ে যাব। আপনি চড়বেন তো?
তুমি চড়ালেই চড়বো। বেশ, তাহলে আজ আমি আসি। এত কষ্ট করে আমাকে পৌঁছে দিলে একবার আমার ঘরে ঢুকবে না? না না, আজ থাক, না হলে কলেজে অনেক দেরি হয়ে যাবে। ও, কোন কলেজ তোমার? ওই যে সদরের বিধান কলেজ। কাল কিন্তু আমি বাজার যাব না, তবে তুমি কিন্তু আসতে পারো। কোথায়? কেন? আমার ঘরে। হাতে একটু সময় নিয়ে এসো, গল্প করা যাবে। আচ্ছা, তাহলে আজকে আসি। সাবধানে যেও। কাকি, আরে তুমি? আপনি আসতে বলেছিলেন। ও, আজকে তোমার কলেজ নেই? আছে, পরে যাব। আপনি বললেন না হাতে একটু সময় নিয়ে আসতে, তাই একটু তাড়াতাড়ি চলে এলাম। বাহ, আমি বললাম বলেই তুমি চলে এলে? হ্যাঁ। আমার সোনা ছেলে। আচ্ছা, আপনার কি সত্যি কেউ নেই? না, স্বামী আর মেয়ে ছিল। 8 বছর আগে স্বামী মারা গেল, আর 4 বছর আগে মেয়ের বিয়ে দিয়ে দিলাম। তা মেয়ের বাড়ি কোথায়? সেই ঝাড়খণ্ড। জামাই ওখানে পাথরের কাজ করে। তা ওনারা আসেন না? না, জামাই সময় পায় না। তবে হ্যাঁ, ওরা আমাকে মাসে মাসে টাকা পাঠায়, আর সেই টাকা দিয়ে আমার সংসারটা বেশ ভালোভাবেই চলে যায়। আমি সত্যিই খুব একা, জানো তো। এবার থেকে আর একা থাকবেন না। কিভাবে? কারণ আমি আপনার বন্ধু হব। বন্ধু? ওই কি যেন বলে, বয়ফ্রেন্ড? আপনি চাইলেই হতে পারি। কিন্তু সেটা কি করে সম্ভব? তুমি আমার থেকে অনেকটা ছোট, প্রায় আমার বয়সের অর্ধেক। আমি তোমার মায়ের বয়সী। বয়স দেখে কি বন্ধুত্ব হয়? তাই হয় না বুঝি? কি জানি, জানি না। তা আমার নাম জানেন তো? জানি তো। ওই যে বটতলার কাছে যে মুদি দোকানটা আছে, কুন্ডুর মুদি দোকান, সেই কুন্ডু বাবুর ছেলেই তো তুমি। হ্যাঁ, কি করে জানলেন? তুমি তো রোজ আমার পেছন পেছন সাইকেল নিয়ে আসো, সেটা কিন্তু আমি অনেকদিন আগেই খেয়াল করেছি। তাই ভাবলাম একটু খোঁজ নিয়ে দেখি এই দুষ্টু ছেলেটা কে। আর তখনই তো জানতে পারলাম যে তুমি কুন্ডু বাবুর ছেলে নিধির। আরে, এতে লজ্জা পাওয়ার কি হলো? আচ্ছা, একটা কথা বলো তো, তোমার নিশ্চয়ই আমাকে পছন্দ। তা আমার কি পছন্দ? আপনাকে দেখতে খুব সুন্দর, আপনার সব কিছু সুন্দর। সব? হ্যাঁ। ধুত, আমি তো বুড়ি হয়ে গেছি। সেটা আপনার মনে হয়। অনেক কম বয়সী মেয়ে আপনার কাছে কম্পিটিশনে হেরে যাবে। দেখো, এবার কিন্তু তুমি আমাকে লজ্জায় ফেলে দিচ্ছ। লজ্জা পাওয়ার কি আছে? যেটা সত্যি সেটাই বললাম। এই রে, তোমার সাথে কথায় কথায় ভাজাটা একেবারে পুড়িয়ে ফেলছিলাম। কি ভাবছেন কাকি? ধনেপাতার বড়া খাও তুমি? খাই মানে? আমার তো দারুণ লাগে। তাই? দাঁড়াও, তাহলে তোমাকে দুটো বড়া দিই। এই নাও। আরে বাবারে, কি গরম! আরে সদ্য কড়াই থেকে নামালাম, গরম তো হবেই। দাও দেখি হাতটা।
কেমন হয়েছে বললে না তো? দারুণ হয়েছে কাকি। এবার থেকে মাঝে মাঝে আপনার কাছে সেই ধনেপাতার বড়া খেয়ে যাব। মাঝে মাঝে কেন, তুমি রোজ আসবে। তোমার জন্য আমার সব দরজা খোলা থাকবে। রোজ আসলেই খাওয়াবেন? খাওয়াবো, তুমি যা চাইবে তাই খাওয়াবো। তুমি দাঁড়িয়ে খাচ্ছ কেন? বসে খাও না। বসো বসো। জানেন, কালকে আমাদের কলেজ ছুটি আছে, ভাবছি কালকেও আপনার কাছে আসবো। এসো, আমি তোমার জন্য অপেক্ষা করব। তবে হ্যাঁ, কাল দুপুরে কিন্তু এখানেই খেতে হবে। আচ্ছা ঠিক আছে। জানেন তো, আজকে আমার কিছুতেই যেতে ইচ্ছা করছে না, কিন্তু আজ কলেজ যেতেই হবে। আমারও তো তোমাকে ছাড়তে একদম ইচ্ছে করছে না গো, কিন্তু কি আর করব বলো। তবে হ্যাঁ, কাল কিন্তু এসো, আর বাড়িতে বলে আসবে যে বাড়িতে দুপুরে খাবে না, কেমন? ঠিক আছে। হ্যাঁ রে জয়, তোর আজকে কলেজে ছট পুজোর জন্য ছুটি না? হ্যাঁ মা। তাহলে ভালোই হয়েছে, তোর জন্য আজকে ভোলা মাছের ঝাল করবি। মা, তোমাকে বলতে ভুলেই গেছি, আজকে কলেজের একটা বন্ধুর বাড়িতে দুপুরবেলা ছট পুজোর নিমন্ত্রণ আছে, আমি সেখানেই যাব। তুমি বরং একটা কাজ করো, ভোলা মাছটা রেখে দাও, আমি রাতের বেলা এসে খাবো। কখন বেরোবি রে? এই তো এক্ষুনি বেরোবো, স্নানটা করেই বেরিয়ে পড়বো। তাহলে যা। আমি তাহলে স্নানটা করে নি, তারপর বেরোচ্ছি। কাকি, কাকি। যা বাবা, নিজে আজকে আসতে বললো, গেল কোথায়? দূর। তুমি এসে গেছো? কখন এলে তুমি? এই তো এক্ষুনি। আপনি আমাকে ডাকলেন, অথচ নিজেই উধাও। কেন, বাবুর রাগ হয়েছে বুঝি? তা হওয়াটা কি স্বাভাবিক নয়? আরে বাবা, কোথাও উধাও হয়নি। আমি ভাবলাম তুমি আসার আগে একটু স্নানটা সেরে নি, তাই পুকুরে গেছিলাম স্নান করতে। তা আমি সেটা কি করে জানবো? আমিও বা কি করে বুঝবো যে আমাকে 2 মিনিট দেখতে না পেলে বাবু সোনাটা রাগ করবে? আচ্ছা ঠিক আছে, তুমি এখন এই ভিজা শাড়িটা পাল্টে নাও, নাহলে আবার ঠান্ডা লেগে যাবে। যথা আজ্ঞা বয়ফ্রেন্ড। ঠিক আছে, আমি শাড়িটা পাল্টেই তোমাকে ডাকছি। আমি আপনার জন্য বাইরে অপেক্ষা করছি। আমার জন্য তোমাকে অপেক্ষা করতে হলো অনেকক্ষণ।
করে কি দেখছো? না, কিছু না। তাই কিচ্ছু দেখছো না? ভেজা চুলে তোমাকে অসম্ভব সুন্দর লাগছে। সুন্দর না তো ছাই, এই সুন্দরী তো এখন বুড়ি হয়ে গেছে। কেউ কেউ তো দেখে, ছোঁয়, কিন্তু আপন করে নিতে চায় না। কথাটা কি আপনি আমাকে বললেন? হ্যাঁ, তোমাকেই তো বললাম। কেন, বাজার থেকে ফেরার সময় তুমি আমাকে লুকিয়ে লুকিয়ে দেখতে না? হ্যাঁ, দেখতাম। সেদিন যখন তোমার সাইকেলে বসলাম তখন তুমি আমাকে ছোঁয়ার চেষ্টা করোনি? হ্যাঁ, ছুঁয়েছি। একটু আগে আমি যখন শাড়ি পাল্টাচ্ছিলাম তখন তুমি জানালা থেকে লুকিয়ে লুকিয়ে আমাকে দেখোনি? আরে মাথা নিচু করার কি হলো, হাদারাম কোথাকারের। সরি কাকি। না, সরি বললে তো হবে না, এর জন্য শাস্তি পেতে হবে। শাস্তি? কি শাস্তি? ওই যে তোমাকে সেদিন বলছিলাম না আমার কোমরে খুব ব্যথা, জানো তো আমি স্নানে যাওয়ার আগে তেল গরম করে রেখে গিয়েছিলাম, সেটাই আমার কোমরে মালিশ করে দিতে হবে। এটা আবার কি শাস্তি? নিশ্চয়ই দেব। চলো তাহলে। এই হাদার, তোমার মনে এত খিদে আর মুখে এত লাজ কেন? হ্যাঁ, তোমাকে তো প্রথম দিন থেকেই বলেছি আমাকে নিজের করে নাও, এবার কি পায়ে ধরতে হবে? দুজন অসমবয়সী নরনারীর মধ্যে বন্ধুত্ব হলো। তারা প্রেমের পথে যেতে যেতে সম্পর্কের সীমা লঙ্ঘন করলো। আর সম্পর্কের সীমারেখা লঙ্ঘন করা মানে যে অপরাধ, সেটা কিন্তু প্রমাণিত সত্যের পর্যায়ে দাঁড়িয়ে গেছে। যাই হোক, তাদের সম্পর্কের পরিণতি ঠিক কতটা মর্মান্তিক হয়েছিল সে কথা আপনাদের পরে জানাবো। তার আগে শোনাই এক আত্মহত্যার কথা, যেটা এই ঘটনার ঠিক 5 মাস পরে ঘটেছিল। যিনি আত্মহত্যা করেছিলেন তিনি আত্মহত্যা করার সময় একটা ডায়েরি লিখে গিয়েছিলেন, আর সেই ডায়েরিতেই তিনি আত্মহত্যা করার কারণটা উল্লেখ করে গিয়েছিলেন। আর সবথেকে আশ্চর্যের ঘটনা, এই আত্মহত্যা ঘটনার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে ছিল নিধির আর রূপালীর অসমবয়সী প্রেম। কিভাবে? কি খুব জানতে ইচ্ছে করছে তো? তাহলে আমার সঙ্গে চোখ রাখুন ক্রাইম ডায়েরির আজকের এই পর্বে। স্যার, পোস্টমর্টেম রিপোর্টটা চলে এসেছে। পূজা, সুমি বসাকের বাড়ি থেকে যে ডায়েরিটা আমরা পেয়েছিলাম সেটা তুমি পড়েছিলে? হ্যাঁ স্যার, কিছুটা পড়েছি। কিছুটা পড়েছো? আচ্ছা, ওটা নিয়ে এসো। ওকে স্যার। স্যার, এই যে ডায়েরিটা। হ্যাঁ, তুমি বসো একটু। ফরেনসিক রিপোর্ট বলছে সুমি বসাক আত্মহত্যাই করেছে। রাইট স্যার। তোমার ডায়েরি কি বলছে এবার? স্যার, মুখবন্ধে লেখা আছে যে ওর নাম সুমি বসাক। ও খাতড়া থানার অধীনে পাথরকুমারী গ্রামের মেয়ে। খাতড়া সদরের বিধান কলেজে ফার্স্ট ইয়ারে পড়তো। ওর হবি ছিল সাইকেল চালানো। সাইকেল চালাতে চালাতে একদিন সাইকেলে ওর সঙ্গে একটা ছেলের ধাক্কা লাগে। দেখে শুনে সাইকেল চালাতে পারো না? আমি তো দেখে শুনে সাইকেল চালাচ্ছি, বরং তুমি আমাকে ওভারটেক করলে। তোমাকে ওভারটেক করার কোনো ইচ্ছা ছিল না আমার। তুমি আস্তে আস্তে সাইকেল চালাচ্ছিলে, তাই জোরে চালিয়ে আমি আগে চলে গেছি। ব্যাস, এটাকে ওভারটেক বলে না।
তার জন্যই তো দেখিয়ে দিলাম আমিও জোরে সাইকেল চালাতে পারি। তাই বলে তুমি আমার ঘাড়ে এসে পড়বে? বাজে কথা বলো না। তুমি তোমার সাইকেলের টাল সামলাতে না পেরে তুমি আমার ঘাড়ে পড়ে এসে পড়েছো। এই ফালতু কথা বলবে না। তা ফালতু কথাটা কি আমি বলছি নাকি তুমি? তুমি সাইকেল চালাতে পারে না, রাস্তায় সাইকেল নিয়ে বেরিয়েছে। আমি যথেষ্ট ভালো সাইকেল চালাতে পারি, তোমার উচিত মাটিতে প্র্যাকটিস করা। এই শোনো, আমার এখন না তোমার সাথে তর্ক করার কোনো ইচ্ছে নেই। আমার কলেজে দেরি হয়ে যাচ্ছে। ঝগড়ুটে মেয়ে কোথাকার। ঝগড়ুটে আমি না তুমি? ঝগড়ুটে তুমি। না তুমি। তুমি আমার ঘাড়ে পড়ে এসে এই পড়েছো। ফালতু কথা একদম বলবে না। আমি কোনো ফালতু কথা বলছি না। বাজে ছেলে। সুমি আর নিধিরের ঝগড়া বেশি দিন থাকে না, ওদের মধ্যে বন্ধুত্ব হয়ে যায়। সেই বন্ধুত্ব আস্তে আস্তে প্রেমে গড়িয়ে যায়। ওরা কলেজের পর দুজন দুজনকে সময় দিতে থাকে। কাল কত তারিখ তোমার মনে আছে? কাল 17 তারিখ। কাল আমাদের প্রেমের 3 মাস পূর্ণ হবে। হতেই পারে না, আমাদের সামনের মাসের 9 তারিখে 3 মাস পূর্ণ হবে। তুমি কবে থেকে ধরছো? জুলাই মাসের 9 তারিখ থেকে। কেন? আরে তুমি আমাকে জুলাই মাসের 7 তারিখে প্রপোজ করলে, আর 9 তারিখে আমি রাজি হয়েছিলাম, সেই দিন থেকেই। ধুর, আমি তো হিসাব করছি জুন মাসের 17 তারিখ থেকে। ওই দিন তো আমাদের সাইকেল অ্যাক্সিডেন্ট হয়েছিল। সেদিনকে ঝগড়া হলো, প্রেম কোথায়? আর এই ঝগড়া থেকেই তো প্রেমটা শুরু। মোটেই না, সেদিনকে তোমাকে দেখে আমার পুরো গাটা জ্বলছিল, মনে হচ্ছিল মাথায় মেরে মাথাটা ফাটিয়ে দিই। সত্যি তুমি একটু ঝগড়ুটে ছিলে। ছিলাম মানে? এখন নেই? এখনো আছো, তবে একটু কম। এখনো আছি না, আবার একবার সাইকেলে ধাক্কা দিয়ে দেখোই না। আর যদি ধাক্কা না দিই? তাহলে নো ঝগড়া, অনলি প্রেম। আচ্ছা সুমি, তুমি আমাকে সত্যি ভালোবাসো তো? কোনো সন্দেহ আছে? তাহলে তুমি আমায় আদর করতে দাও না কেন? মানে? দেখো, আমাদের প্রেম তো 3 মাস হতে চললো। ঠিক আছে, কাল নয়, সামনের মাসের 9 তারিখ আমাকে আদর করতে দেবে তো? তোমাকে কতবার বলেছি আমি বিয়ের আগে শারীরিক সম্পর্কে বিশ্বাসী না, বিয়ের পরেই সব হবে। সেসব তো আগেরকার দিনের কথা, এটা তো 2024। এখন এসব কেউ মানে না। আমি মানি। তাতে যদি তোমাকে আমার পুরনো দিনের মানুষ মনে হয়, তাহলে আমার কিছু করার নেই। জানো, আমাদের ক্লাসের তমাল ও পম্পির সাথে 1 সপ্তাহ প্রেম করেছে। ওরা এর মধ্যে 7 বার ওসব করেছে। তোমার বন্ধু বান্ধবরা না সব অদ্ভুত, নিজের প্রেমিকার সাথে কতবার ওইসব করেছে সেগুলোও গুনেছে। আর শুধু গোনেনি, বন্ধুদের এসে গাল ভরে গল্পও করেছে। ছি, এতে অন্যায়ের কি? ন্যায় অন্যায় আমি অত বুঝি না, আমার এইসব পছন্দ না। শোনো সুমি, তুমি আমার কথাটা শোনো। তুমি আর একবার এইসব কথা বলো, আমি এক্ষুনি চলে যাব। আচ্ছা আচ্ছা ঠিক আছে, বলবো না। শুধু শুধু কি? একটা কিস অন্তত করতে দাও। আমরা 3 মাসে একটা কিস পর্যন্ত করিনি। তোমাকে কতবার বলেছি এসব কথাবার্তা আমার একদম পছন্দ না। তুমি আজকে দিনটাই খারাপ করে দিলে। আরে সুমি, আমার কথাটা বোঝার চেষ্টা করো। শোনো সুমি, সুমি শোনো শোনো কথা। প্রেমের সম্পর্কে থাকে অনেক চাওয়া পাওয়া, কিন্তু চাওয়ার ভার যখন পাওয়ার থেকে একটু বেড়ে যায়, তখনই সেই প্রেমের সম্পর্কের মধ্যে মাঝে মাঝে ধরে চিড়। এরপর আমার আর পড়া হয়নি স্যার। তাহলে এখন পড়ো, আমার শোনা হয়ে যাবে। পূজা, ফরেন্সিক রিপোর্ট বলছে সুমি বসাকের গর্ভে 2 মাসের ভ্রূণ পাওয়া গেছে, তার ডিএনএ টেস্ট চলছে। আর আমি সুমি বসাকের প্রেমিক নিধিরকে আন্দাজ করতে পারছি। এখন পুরোটা শুনলে আমি স্যাঙ্গুইন হতে পারবো। পড়ছি স্যার। সুমি লিখেছে, সেদিন মাঠ থেকে আমি চলে এলাম। 2 দিন আমি ওর সঙ্গে কথা বলিনি। পরে বুঝেছিলাম ভুল করেছি। ও যেটা চাইছিল সেটা ওকে দেওয়া উচিত ছিল। প্রেমিক হিসেবে প্রেমিকার তো কিছু চাহিদা থাকবেই। ও আমাকে পরবর্তীকালে বলেছিল ও আমার কাছে সব চাহিদা পূরণ করতে না পেরে ওর থেকে অনেক বড় এক মহিলার সাথে সম্পর্ক করেছিল। ওই মহিলার সাথে কি কি করেছিল সব আমায় পুঙ্খানুপুঙ্খ বলেছিল। ও আমার বয়ফ্রেন্ড বুঝি? তোমায় আদর করতে পারলে আমি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সুখ পাই। তোমার আদর পেলে আমি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ শান্তি পাই।
তুমি সব থেকে আলাদা। প্রেমিক কি চায় তুমি সেটা সহজেই বুঝে যাও, আর তুমি প্রাণ ভরে তাকে সেটাই দেওয়ার চেষ্টা করো। অন্য মেয়েদের খবর তুমি কি করে জানলে? কোন অন্য মেয়ে জুটেছে বুঝি? আরে না না, তুমি থাকতে অন্য মেয়ে জুটবে কি করে? আর আমিও কেমন লাজ শরমের মাথা খেয়েছি দেখো। তোমার দ্বিগুণ বয়স আমার, আর অন্য মেয়ের কথা শুনে কেমন একটা হিংসে হলো। এইসব লাজ হিংসা রাখো তো। আমায় আমায় তুমি একটু আদর করতে দাও। আরে বাবা, আমি এখনো বাসি কাপড়ে আছি। আমি স্নানটা করে আসি, কথা দিচ্ছি কোথাও পালাবো না। স্নান করে আসি, তারপর তোমার যতক্ষণ ইচ্ছে আমায় আদর করো। কোথায় যাবে স্নান করতে? পুকুরে? হ্যাঁ। আমিও যাব। কেন, তুমি গিয়ে কি করবে? আমার সাথে স্নান করবে? না না, আমি তোমার স্নান করা দেখবো। ওরে আমার বয়ফ্রেন্ড রে, গায়ের লোক দেখলে নানা জনে নানা কথা বলবে। বলুক, তবুও যাব। ঠিক আছে, তাহলে চলো। তবে তুমি যে আমার সঙ্গে গেছো সেটা যাতে কেউ না বোঝে, কেমন? আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, চলো। কি গো দিদি, ভালো আছো? হ্যাঁ, ভালো আছি। চান করতে গেছিলে বুঝি? হ্যাঁ গো বুনির মা। তা ওই তোমার পিছন পিছন যে ছেলেটা আসছে, ওটা ওই কুন্ডুমুদির ছেলে না? কি জানি, হবে হয়তো। আমি বাপু ওসব জানি না। কেন, ও তোমার সাথে ঘাটে গেছিল না? আহারে কি যে বলো না তুমি। আমি আমার মতন স্নান করতে গিয়েছিলাম। এবার ও কেন এসেছে সেটা আমি জানি না। এই আমি চলি গো, ভিজে গায়ে আছি, অনেকক্ষণ ঠান্ডা লেগে যাবে। হ্যাঁ হ্যাঁ চলি। হ্যাঁ, এসো। আরে এসো এদিকে। আর এক মুহূর্ত এখানে দাঁড়াবে না, সোজা ঘরে ঢুকে যাও। কি করছো? কি ছাড়ো। কথা ছিল স্নান করে এসে আদর হবে। সে তো হবেই, তার আগে আমি ভিজে শাড়িটা ছাড়ি। ছাড়তে হবে না। আরে না ছাড়লে আমার শাড়ির জলে তুমি তো ভিজে যাবে। ভিজতেই তো চাই। তাই? হ্যাঁ, তাই তো। আচ্ছা, আজকে তোমার পুকুর ঘাটে যাওয়ার কি দরকার ছিল বলো তো? তুমি স্নান করছিলে, আমি দেখছিলাম। জানো তো, তোমাকে দেখতে পুরো অপ্সরাদের মতন লাগছিল। সে না হয় ঠিক আছে, কিন্তু ওই বুনির মাটা তোমায় দেখে আজকে সন্দেহ করেছে। করুক, তাতে আমার কি? ওর কিন্তু গা জুড়ে খেজুর করার স্বভাব আছে, সবাইকে বলে বেড়াবে। আরে সব বললেই কি প্রমাণ হয়ে যায় নাকি? তুমি আমায় ছেড়ে কোনোদিনও চলে যাবে না তো? এ তুমি কি বলছো? তুমি ছাড়া আমার আর কেউ নেই। তুমি আমায় ছেড়ে চলে গেলে আমি আর বাঁচতে পারবো না। আরে বাবা, তুমি কাঁদছো কেন? আমি কি তোমায় ছেড়ে চলে গেছি? যাবে না, কোনোদিনও যাবে না। সুমি লিখেছে, নিধির আমাকে সব একদিন বলেছিল, কিন্তু আমি আগে থেকেই বুঝতে পেরেছিলাম এরকম কিছু ঘটেছে। বুঝতে পারছিলাম ওকে কেউ আমার থেকে আস্তে আস্তে ছিনিয়ে নিচ্ছে।
এটাও জানতাম যে সেই মহিলা ওকে শরীরের জালে ফাঁসিয়েছে। ভালোও আমাকেই বাসে। আমি আর নিজেকে আটকে রাখলাম না, মনে জেদ তৈরি হয়ে গেল। যেমন করেই হোক নিধিরকে ফিরিয়ে আনতে হবে। ওর সাথে একদিন দেখা করলাম। তোমার ব্যাপারটা কি বলো তো? তুমি আজকাল আমার সাথে দেখাও করো না, না ঠিকভাবে কথা বলো আমার সাথে। ধুর, কে বলেছে? আমাদের তো কলেজে গেলেই দেখা হয়, কথা হয়। অর্ধেক দিন তো তুমি এখন কলেজেই যাও না। না না, সেই রকম কোনো ব্যাপার না। তাহলে কি ব্যাপার? তুমি নিশ্চয়ই আমার উপর অভিমান করেছো, তাই তো? না না, অভিমান করবো কেন? সত্যি? হ্যাঁ বাবা, সত্যি। তুমি ভেবে বলছো তো সত্যি? আরে বাবা হ্যাঁ। কি কি করছো? যেটা তুমি চেয়েছিলে সেটাই। এরপর নিধিরকে আমি আর হাতছাড়া করিনি। ওর সঙ্গে রোজ সম্পর্ক করতে লাগলাম। আমাকেও ভালোবাসতো জানতাম। আমাকে সম্পূর্ণরূপে পেয়ে ও আবার আমার কাছে ফিরে এলো। একদিন কি হয়েছে তোমার? বলো কি হয়েছে? আমি আমি খুব অন্যায় করেছি সুমি। কি অন্যায়? তোমার সাথে অন্যায়, আমাদের ভালোবাসার সাথে অন্যায়। আমি কিছু বুঝতে পারছি না। আমি তোমাকে সব বলবো, প্রথম থেকে সব বলবো। তাতে হয়তো তোমার আমার প্রতি ঘৃণা হবে, ছেড়ে চলে যাবে, তবু আমি বলবো। আমার আমার খুব গিল্টি বোধ হচ্ছে সুমি। আমার আমার সব স্বীকার করতে ইচ্ছা করছে। আচ্ছা বলো। আমাদের গ্রামে পশ্চিম দিকে একটা কাকি থাকে। কি হলো সুমি, তুমি কিছু বলবে না? আমি কি বলবো? আমার সাথে তুমি ঝগড়া করো, আমাকে আমাকে দুটো চড় মারো। ব্যাপারটা আর ঝগড়া করা চড় মারার পর্যায়ে নেই। ব্যাপারটা এখন অনেক দূর এগিয়ে গেছে। তাহলে তাহলে তুমি কি আমাকে ছেড়ে দেবে? না, সেটা আমি করব না। এখানে আমারও অনেক দোষ আছে। তোমার কি দোষ? অনেক দোষ। তুমি আমায় ভালোবাসো, আমিও তোমায় ভালোবাসি। তোমার কাছ থেকে আমি যা চেয়েছি তুমি সব দিয়েছো আমাকে। কিন্তু যখন তুমি আমাকে ভালোবেসে আদর করতে চেয়েছো, আমি তোমাকে দূরে ঠেলে দিয়েছি। বিশ্বাস করো নিধি, কিন্তু আমি স্বপ্নেও কোনোদিন ভাবিনি
অন্য কারোর কাছে খুঁজে নিতে যাবে। আমি তোমাকে কথা দিচ্ছি সুমি, আমি আর ওই পথে কোনো দিন যাব না, তোমাকে কোনো দিন ঠকাবো না। সুমির প্রেমিককে চিনতে পারছো পূজা? হ্যাঁ স্যার, গত 2 মাস আগে ভিকটিম রূপালী মার্ডার কেসে আমরা যাকে অ্যারেস্ট করেছিলাম সেই নিধিরই হলো সুমির প্রেমিক। কিন্তু স্যার ও তো এখন জেলে। দেখো, আমরা যখন ওর বয়ান নিয়েছিলাম ওর যে প্রেমিকা আছে সেটা ও বলেছিল, কিন্তু শত চাপ দেওয়ার পরেও ওর নাম কিন্তু ও মুখে আনেনি। এটা তোমার মনে আছে পূজা? হ্যাঁ স্যার, ও সব কিছু ঘটনা বলার পর বলেছিল যে ওর প্রেমিকা ওকে বারণ করেছিল, তবু ওকে বাধ্য হতে হয়েছিল রূপালীর বাড়ি যেতে। বাধ্যতা? কিসের বাধ্যতা বল? বলছি ম্যাডাম, বলছি। আমি আমার প্রেমিকাকে কথা দিয়েছিলাম যে রূপালী কাকিমার বাড়ি আর কোনোদিনও যাব না। ওনার সাথে আমি কোনো যোগাযোগও রাখবো না। কিন্তু উনি একদিন সোজা আমার বাড়ি চলে এলো। মা, আমি একটু বেরোচ্ছি। কি তুমি এখানে? তুমি তো আমার সঙ্গে আর যোগাযোগ করো না, তাই আমি ভাবলাম নিজেই গিয়ে নিজের বয়ফ্রেন্ডকে একটু দেখে আসি। তুমি আমার বাড়িতে কেন এসেছো? কেন বয়ফ্রেন্ড? তুমি আমার বাড়িতে যেতে পারো আর আমি তোমার বাড়িতে আসতে পারি না? কে রে নিধি? কে? এই তো একজন এসেছে। নমস্কার, আমার নাম রূপালী। আমি এই পাথরকুমারী গ্রামের পশ্চিম দিকটায় থাকি। বসুন। না না, ঠিক আছে। বলুন, কিছু বলবেন আপনি? না মানে সেরকম কিছু না। আচ্ছা, আপনি বৃন্দিরের মা তো? হ্যাঁ। আমার নিধিরের সম্পর্কে কিছু বলার আছে। বলুন। আসলে আপনার ছেলে না খুব ভালো ছেলে, জানেন তো? কেন, কি করেছে ও? ও তো বড্ড পরোপকারী। আমি একদিন বাজার থেকে ফিরছিলাম আর আমার কোমরে তখন অসম্ভব ব্যথা ছিল। আপনার ছেলে সেদিন সেখান থেকে সাইকেল নিয়ে যাচ্ছিল আর আমার এই অবস্থা দেখে আমাকে বাড়িতে পৌঁছে দিল। আচ্ছা, আমি এই রাস্তা দিয়েই যাচ্ছিলাম, তাই ভাবলাম একটা ধন্যবাদ জানিয়ে আসি। তা আপনি আমাদের বাড়ি চিনলেন কি করে? কেন, নিধিরি তো একদিন আমাকে বলেছিল যে ও কুণ্ডুবাবুর ছেলে। আর কুণ্ডুবাবুর বাড়ি জেনে না এমন কেউ আছে বলুন তো? আজকাল তো কেউই উপকার স্বীকার করতে চায় না। আপনি যে বাড়িতে এসে বলছেন সেটা ভালো লাগলো। আপনি একটু চা খাবেন তো? না না, তার আবার কি দরকার আছে? না না, তা কি করে হয়? আজ প্রথমবার আমাদের বাড়িতে এলেন, চা না খাইয়ে ছাড়তে পারি? একটু বসুন। শোনো বয়ফ্রেন্ড, তোমাকে কিন্তু আমি এত সহজে ছাড়বো না, আর তুমিও আমাকে ছেড়ে দেবে সেটাও আমি হতে দেব না। আজকে আমি কিছু বললাম না ঠিকই, কিন্তু এর পরেও যদি আমাকে ছেড়ে যাওয়ার চেষ্টা করো না, আমি আরেকবার চা খেতে এসে তোমার মাকে সবটা বলে দেব। দরকার হলে তোমার বাবার দোকানে যাব, লোক জড়ো করব, আর লোক জড়ো করে বলবো এই ছেলেটা আমাকে একা মেয়ে মানুষ পেয়ে আমায় নষ্ট করে দিয়েছে। কথাটা যেন মাথায় থাকে। চললাম। আর হ্যাঁ, কাল চলে এসো, তোমার জন্য অপেক্ষা করব, আর তোমাকে তোমার প্রিয় ধনেপাতার বড়া খাওয়াবো।
যা, কোথায় গেলেন উনি? বললো ওনার কি কাজ আছে, তাই চলে গেল। তারপর ঠিক করলাম আর একবার যাবো রূপালী কাকিমার বাড়ি। তারপর গেলাম। তুমি কেন বোঝো না? কেন বুঝতে পারো না যে আমি তোমাকে ভালোবাসি? তুমি বিশ্বাস করো, তুমি ছাড়া আমার আর কেউ নেই। আমি তো তোমায় বলেছি যে আমি তোমাকে কতটা ভালোবাসি। আমি তোমাকে ছেড়ে থাকতে পারবো না, তুমি সেটা জানো। রূপালীর বাড়িতে নিধির ছাড়া আর কেউ যেত না, ফলে ওই বাড়িতে রূপালী আর নিধির ছাড়া আর কারুর হাতের ছাপ আমরা পাইনি। শুধু তাই নয়, গ্রামের কয়েকজন বয়ান দিয়েছে যে রূপালীর বাড়িতে নিধিরের প্রায় যাতায়াত ছিল। তাই অতি সহজে আমরা রূপালীর হত্যাকারী হিসেবে নিধিরকে অ্যারেস্ট করি এবং বাকি কথা তার মুখ থেকে টেনে বার করি। কিন্তু আশ্চর্যের কথা হচ্ছে, নিধির সেদিনকে তার প্রেমিকার কথা উল্লেখ করলেও শত জেরাতেও তার নাম কিন্তু একবার উচ্চারণ করেনি। আসলে সে চেয়েছিল অকারণে তার প্রেমিকা সুমির নাম যেন পুলিশের খাতায় না ওঠে। কিন্তু কি হলো বলুন তো? সুমি তো নিজেই নিজেকে শেষ করে তার নামটা পুলিশের খাতায় নিয়ে। সুমি ওর ডায়েরিতে শেষ কি লিখেছিল একটু পড়বে? হ্যাঁ স্যার, সুমি লিখেছে, নিধির এখন জেলে। ও আমার কথা রাখতে সেই মহিলার জাল থেকে নিজেকে মুক্ত করতে চেয়েছিল। বাধ্য হয়ে খুন করেছিল রূপালী কাকিকে। আমি নিধিরকে ভালোবাসি, আমি জানি ও আমাকে ভালোবাসে। আমাদের ভালোবাসার নিশান এখন আমার গর্ভে। আমি আমার ভালোবাসার এই নিশানকে মেরে ফেলতে পারবো না। আমি এও জানি সমাজ এই জন্মটা মেনে নেবে না। তাই আমি সমস্ত কিছুর মায়া কাটিয়ে এই পৃথিবী থেকে বিদায় নিলাম। নিধির যদি কোনোদিন জেল থেকে ফেরে, ও যেন একটা সুস্থ জীবন নিয়ে অনেক দিন বেঁচে থাকে, ভালো থাকে। সম্পর্ক তৈরি হতে বেশি সময় লাগে না, কিন্তু সেই সম্পর্ককে ঠিকঠাক লালন করাটা খুব একটা সহজ কাজ নয়। কারণ কখনো কখনো সেই সম্পর্কের মধ্যে থেকে যায় বিশ্বাসের অভাব, ভরসার অভাব। আবার সেই সম্পর্ক কখনো করে ফেলে তার নিজস্ব সীমাকে লঙ্ঘন। আর সেখান থেকেই অপরাধের বীজ বপন হয়। আর তারপর একদিন সেই বীজ থেকে তৈরি হয় অপরাধের মহিরুহ। আপনাদেরকে বলছি, ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছে অপরাধী, তাই তাকে টের পেতে শিখুন। সাবধান হন আপনি, সাবধান হোক বাংলা।